নমস্কার। আজকের আলোচনা আনন্দমার্গকে নিয়ে। হ্যাঁ, আনন্দমার্গ। আমাদের হাতে যে তথ্যসূত্রগুলো রয়েছে সেগুলোর ভিত্তিতেই আমরা এই বিশ্বব্যাপী আধ্যাত্মিক আর সমাজসেবা সংগঠনটার গভীরে যাওয়ার চেষ্টা করব। ঠিক। এর মূল ভাবনাটা কি ধরনের কাজকর্ম করে ওরা, আর বিশেষ করে ব্যক্তিগত উন্নতি আর সামাজিক সেবা, এই যে দুটো দিকের ওপর জোর দেওয়া, সেটা একটু বোঝার চেষ্টা করব। হ্যাঁ, বিষয়টা বেশ গভীর, ঠিকই বলেছেন। আর এর প্রেক্ষাপটটা বোঝাও জরুরি। আমরা আসলে এমন একটা সংগঠন নিয়ে কথা বলছি যারা শুধু আধ্যাত্মিক চর্চাতেই থেমে নেই, বরং সেই চর্চাকে একেবারে বাস্তব জীবনে মানুষের সেবার মাধ্যমে প্রয়োগ করার কথা বলছে। ও আচ্ছা। এর প্রতিষ্ঠা হয়েছিল 1955 সালে শ্রী শ্রী আনন্দমূর্তি, যাকে অনেকে প্রভাত রঞ্জন সরকার নামেও চেনেন, তার হাতে। 1955। বেশ পুরনো তাহলে। হ্যাঁ, বেশ পুরনো এবং অভিজ্ঞ একটা সংগঠন বলাই যায়। আর কাজের পরিধিও যা তথ্য পাওয়া যাচ্ছে তাতে বেশ ব্যাপক বলে মনে হচ্ছে। আচ্ছা, তাহলে শুরু করা যাক একেবারে এর মূল দর্শন বা ভাবাদর্শ দিয়ে। হ্যাঁ, সেটাই ভালো হয়। তথ্যসূত্রগুলোতে বারবার ঘুরে ফিরে আসছে দুটো শব্দবন্ধ, আত্ম উপলব্ধি এবং সকলের সেবা। এটাকে বলা হচ্ছে আনন্দমার্গের মূল মন্ত্র, তাই তো? একদম, এটাই মূল কথা। কিন্তু এই দুটো বিষয়কে ওরা ঠিক কিভাবে দেখছে? এগুলো কি দুটো আলাদা লক্ষ্য, নাকি এর মধ্যে কোনো গভীর সংযোগ আছে? এটা খুব ভালো প্রশ্ন। উৎসগুলো কিন্তু এই সংযোগের ওপরেই খুব জোর দিচ্ছে। ওরা বলছে না যে আধ্যাত্মিক উন্নতি একটা জিনিস আর সমাজসেবা আর একটা, বরং এই দুটোকে একই মুদ্রার এপিটোপিট হিসেবে দেখছে আর কি। ইন্টারকানেক্টেড। হ্যাঁ, একদম। ভাবটা অনেকটা এরকম যে নিজের ভেতরের সত্তাকে জানা বা উপলব্ধি করা, আত্ম উপলব্ধি। সেটা তখনই সম্পূর্ণ হয় যখন সেই উপলব্ধিটা বাইরের জগতে, সমস্ত জীবের সেবার মাধ্যমে প্রকাশিত হয়। আচ্ছা আচ্ছা। আবার উল্টোটাও সত্যি, নিঃস্বার্থভাবে সকলের সেবা করার মধ্যে দিয়েই কিন্তু আত্ম উপলব্ধির পথটা আরও খুলে যায়। ইন্টারেস্টিং। হ্যাঁ। কাজে ব্যক্তিগত মুক্তি আর সমষ্টিগত কল্যাণ, এ দুটোকে ওরা অবিচ্ছেদ্য মনে করে, একটা ছাড়া অন্যটা যেন অসম্পূর্ণ। বাহ, বেশ গভীর ভাবনা। তার নিজের আধ্যাত্মিক উন্নতির জন্য শুধু চোখ বুজে বসে থাকলেই চলবে না। না, ঠিক তাই। আবার শুধু বাইরের কাজকর্মে ব্যস্ত থাকলেও ভেতরের দিকটা হয়তো পূরণ হবে না। দুটোকেই একসাথে নিয়ে চলতে হবে। একদম, দুটোকেই একসাথে। এখানেই তাদের কার্যক্রমের দুটো প্রধান দিক স্পষ্ট হয়ে ওঠে, যা সরাসরি ওই মূল দর্শনের সাথেই যুক্ত। কি রকম? প্রথমটা হলো এই আত্মোপলব্ধির দিকটা, ব্যক্তিগত আধ্যাত্মিক আর মানসিক বিকাশের পথ। হ্যাঁ। এর জন্য তাদের প্রধান হাতিয়ার হলো ধ্যান এবং যোগব্যায়াম। তথ্যসূত্র অনুযায়ী আনন্দমার্গ বিশ্বজুড়ে তাদের বিভিন্ন কেন্দ্র বা শাখার মাধ্যমে একেবারে বিনামূল্যে ধ্যান আর যোগব্যায়ামের পদ্ধতিগত নির্দেশনা দিয়ে থাকে। বিনামূল্যে? সত্যি? হ্যাঁ, এবং এই বিনামূল্যে ব্যাপারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বিনামূল্যে কেন? এর পেছনে কি বিশেষ কোনো কারণ বা দর্শন উল্লেখ করা হয়েছে? আজকাল তো এই ধরনের প্রশিক্ষণের জন্য অনেকেই বেশ টাকা নেন। হ্যাঁ, এই অবাণিজ্যিক দিকটা তাদের দর্শনের একটা বেশ গুরুত্বপূর্ণ অংশ বলেই মনে হচ্ছে। উৎসগুলিতে সরাসরি কারণটা হয়তো বিস্তারিত নেই। আচ্ছা। কিন্তু ইঙ্গিতটা এরকম যে আত্মজ্ঞান বা আধ্যাত্মিক জ্ঞান হল মানুষের জন্মগত অধিকার। এটা তো কোনো পণ্য নয় যে কেনা বেচা করা যাবে। ঠিক। সকলের কাছে যেন এই পথটা খোলা থাকে, আর্থিক অবস্থা যেন কোনো বাধা না হয়ে দাঁড়ায়। সম্ভবত এটাই মূল ভাবনা। বুঝলাম। এর মাধ্যমে তারা দর্শনের আত্মোপলব্ধি অংশটাকে যতটা সম্ভব সহজলভ্য করার চেষ্টা করছে। এটা কিন্তু আজকের যুগে দাঁড়িয়ে একটা বেশ ব্যতিক্রমী অবস্থান, তাই না? সত্যি তাই। আচ্ছা, এটা তো গেল আত্মোপলব্ধির দিকটা। এবার আসি দ্বিতীয় অংশে, সকলের সেবা। এই দিকটা তারা কিভাবে পূরণ করে? উৎসগুলোতে কি নির্দিষ্ট কোনো ধরনের সেবা কার্যের কথা বলা হয়েছে? অবশ্যই। সেবার দিকটাও তাদের বেশ বিস্তৃত এবং সক্রিয়। উৎসগুলো থেকে জানা যাচ্ছে আনন্দমার্গ শুধু ধ্যান বা যোগের প্রশিক্ষণ দিয়েই থেমে থাকে না। তারা সমাজের বিভিন্ন প্রয়োজনে সাড়া দেওয়ার জন্য নানা ধরনের সেবামূলক কাজ করে। এর মধ্যে আবার দুটো ভাগ দেখা যায়। দুটো ভাগ? কি কি? এক হলো ধরুন হঠাৎ আসা বিপর্যয়, যেমন বন্যা, ভূমিকম্প বা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগ। ও আচ্ছা, ডিজাস্টার রিলিফ। হ্যাঁ, তখন তারা দ্রুত ত্রাণ আর পুনর্বাসনের কাজে ঝাঁপিয়ে পড়ে। আর আরেকটা হলো দীর্ঘমেয়াদী সামাজিক প্রয়োজন মেটানোর জন্য প্রকল্প গ্রহণ করা। দীর্ঘমেয়াদী প্রকল্প? সেটা ঠিক কী ধরনের কাজ? কোনো উদাহরণ কি আছে?
হ্যাঁ, আছে তো। যেমন ধরুন শিক্ষা বিস্তার, স্বাস্থ্য পরিষেবা দেওয়া, অনাথ শিশুদের জন্য আশ্রয় বা শিক্ষার ব্যবস্থা করা, পরিবেশ সংরক্ষণ, এই রকম অনেক কিছুই। বেশ বড় পরিধি তাহলে। হ্যাঁ, কিন্তু এখানে একটা বিষয় বিশেষভাবে দেখার মতো। উৎসগুলোতে উল্লেখ করা হয়েছে যে তাদের সেবার লক্ষ্য হল সকল মানুষের। সকল মানুষের? হ্যাঁ, শুধু শারীরিক বা মানসিক নয়, আধ্যাত্মিক চাহিদাও পূরণ করা। আধ্যাত্মিক চাহিদা সেবার মাধ্যমে। হ্যাঁ, এই ব্যাপারটা কিন্তু সাধারণ ত্রাণ বা চ্যারিটেবল সংস্থার কাজের ধারণা থেকে একটু আলাদা। ঠিক। মানে তারা শুধু খাবার বা আশ্রয় দিয়েই দায়িত্ব শেষ করছে না, বরং মানুষের একটা সামগ্রিক ভালো থাকা বা ওয়েলবিংয়ের উপর জোর দিচ্ছে, যার মধ্যে আধ্যাত্মিক দিকটাও পড়ছে। এই সামগ্রিক দৃষ্টিভঙ্গিটা সত্যি ভাবার মতো। শারীরিক, মানসিক, আধ্যাত্মিক তিনটে দিকেরই কথা বলছে ওরা। আচ্ছা, এই যে দ্বৈত লক্ষ্য, আত্ম উপলব্ধি আর সকলের সেবা, এর কি কোনো বাস্তব মডেল বা উদাহরণ আছে যা উৎসগুলোতে বিশেষভাবে তুলে ধরা হয়েছে? মানে যেখানে এই দুটো দিক একসাথে কাজ করছে দেখা যায়? একদম। আর সেই উদাহরণটা হলো আনন্দনগর। আনন্দনগর? হ্যাঁ, উৎসগুলো এটাকে বেশ গুরুত্ব দিয়ে বর্ণনা করেছে। এটি ভারতের রাঢ় অঞ্চলে অবস্থিত একটি প্রকল্প। রাঢ় অঞ্চল মানে পশ্চিমবঙ্গের পশ্চিমাংশ, তাই তো? হ্যাঁ, মূলত সেই এলাকাটা। আনন্দনগরকে ওরা একই সাথে একটা অগ্রণী বহুমুখী গ্রামীণ উন্নয়ন প্রকল্প এবং একটি আধ্যাত্মিক পরিবেশ বান্ধব গ্রাম বা যাকে বলে ইকো ভিলেজ সেই হিসেবে গড়ে তোলার চেষ্টা করছে। তার মানে একই জায়গায় দুটো জিনিস, গ্রামীণ উন্নয়ন আর আধ্যাত্মিক ইকো ভিলেজ। ঠিক তাই। মানে একদিকে যেমন গ্রামীণ মানুষের আর্থসামাজিক উন্নতির জন্য নানা উদ্যোগ নেওয়া হচ্ছে, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, কুটির শিল্প এইসব। আচ্ছা। তেমনি অন্যদিকে একটা আধ্যাত্মিক পরিবেশও বজায় রাখা হচ্ছে, যেখানে মানুষ ধ্যান, যোগ বা অন্যান্য আধ্যাত্মিক চর্চা করতে পারে এবং প্রকৃতির সাথে একটা সামঞ্জস্য রেখে জীবনযাপন করতে পারে। তার মানে আনন্দনগর হলো তাদের দর্শনের একটা ছোট প্রতিরূপ বা মাইক্রোকজম, যেখানে ব্যক্তিগত উন্নতি মানে আধ্যাত্মিক পরিবেশ, হ্যাঁ, আর সমষ্টিগত কল্যাণ মানে গ্রামীণ উন্নয়ন দুটো হাতে হাত রেখে চলছে। ঠিক ধরেছেন। এটাই হলো বৃহত্তর চিত্রের সাথে সংযোগটা। আনন্দনগর যেন তাদের তত্ত্বকে বাস্তবে প্রয়োগ করার একটা পরীক্ষাগার। ইন্টারেস্টিং। উৎসগুলোতে এর অতীত, বর্তমান অবস্থা আর ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে একটা বিস্তারিত ফটো বইয়ের কথা উল্লেখ করা হয়েছে। সেটা নাকি ই বুক হিসাবেও পাওয়া যায়। ও, তার মানে ওরা এটাকে বেশ গুরুত্ব দেয়। হ্যাঁ, এর থেকে বোঝা যায় এই প্রকল্পটিকে তারা তাদের দর্শনের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবেই তুলে ধরতে চায়। আধ্যাত্মিক চর্চা আর সমাজসেবার বাইরেও কি অন্য কোনো দিক উঠে এসেছে উৎসগুলোতে? যেমন ধরুন শিল্প, সাহিত্য বা সংস্কৃতির ক্ষেত্রে তাদের কোনো কাজ? হ্যাঁ, কিছু সাংস্কৃতিক উপাদানের কথা উল্লেখ করা হয়েছে, যেমন কীর্তন বা ভক্তিমূলক গান। কীর্তন? হ্যাঁ, সেটা তাদের আধ্যাত্মিক চর্চার একটা অংশ। উৎসগুলোতে বলা হয়েছে যে এই ধরনের সঙ্গীত অনলাইনে শোনারও ব্যবস্থা আছে। তো আচ্ছা। এছাড়াও সোঝা নামে সম্ভবত কোনো শিল্পী বা গোষ্ঠীর কিছু নির্দিষ্ট অ্যালবাম বা ট্র্যাকের নাম পাওয়া যায়। সোঝা? কি নাম বললেন? সোঝা, যেমন কালার্স অফ দ্য মাইন্ড, ডিপ হোরাইজন, সোল ইটার্নাস, এই রকম কিছু নাম আছে। এগুলো হয়তো তাদের দর্শন বা ভাবনার সাথে সঙ্গতিপূর্ণ সঙ্গীত হতে পারে। এর পাশাপাশি প্রতিষ্ঠাতা শ্রী শ্রী আনন্দমূর্তির জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে কিছু কাজ হয়েছে বা হচ্ছে, যেমন তথ্যচিত্র নির্মাণ, প্রদর্শনীর আয়োজন। আর ওই যে আগে বললাম ফটো বই প্রকাশ, যা ইবুক ফরম্যাটেও আছে। আচ্ছা, তার মানে এই সাংস্কৃতিক দিকগুলো আছে। হ্যাঁ, এই সাংস্কৃতিক দিকগুলো সংগঠনটির কার্যক্রমে একটা ভিন্ন মাত্রা যোগ করে, যা শুধু দর্শন বা সেবার মধ্যেই সীমাবদ্ধ নয়। বোঝা গেল। তার মানে একদিকে গভীর দর্শন, ধ্যানযোগের মতো ব্যক্তিগত চর্চা, অন্যদিকে ব্যাপক সমাজসেবা, আনন্দনগরের মতো মডেল প্রকল্প, আবার সঙ্গীত বা প্রকাশনার মতো সাংস্কৃতিক কার্যক্রম, সব মিলে একটা বেশ বড় পরিধি। হ্যাঁ, বেশ বড়। আচ্ছা, এই এত বড় একটা সংগঠন চলে কিভাবে? এর প্রাতিষ্ঠানিক দিকগুলো নিয়ে কি কিছু জানা যায়? ধরুন এদের কোনো নিয়মকানুন, পরিচালনা পদ্ধতি বা অর্থসংস্থান? প্রাতিষ্ঠানিক দিক নিয়ে খুব বেশি বিস্তারিত তথ্য উৎসগুলোতে নেই সত্যি বলতে, তবে কিছু টুকরো তথ্য পাওয়া যায়। যেমন তাদের কিছু নির্দিষ্ট উপবাসের দিন পালনের রীতি আছে। উদাহরণ হিসাবে বারাণসীর জন্য অগস্ট 2025-এর
একাদশী তিথির উল্লেখ করা হয়েছে। একাদশী মানে চন্দ্রপঞ্জিকা অনুযায়ী? হ্যাঁ, সম্ভবত। হিন্দু ধর্মে যেমন অনেকে পালন করেন, আনন্দমার্গেরও নিজস্ব ক্যালেন্ডার বা নিয়ম থাকতে পারে। আচ্ছা, আর কিছু? এছাড়া তাদের ওয়েবসাইটে বিভিন্ন অঞ্চলের জন্য আলাদা সংবাদ বিভাগ থাকার কথা বলা হয়েছে, ও, যা থেকে বোঝা যায় এটি একটি বিশ্বব্যাপী সংগঠন এবং বিভিন্ন জায়গায় তাদের কার্যক্রম চলে। গ্লোবাল প্রেজেন্স আছে। হ্যাঁ, আর অনুদান দেওয়ার বিকল্প ওয়েবসাইটে রাখা আছে। স্বাভাবিকভাবেই ওয়েবসাইটের নিজস্ব গোপনীয়তা নীতি বা কুকি পলিসিও রয়েছে। অনুদানের কথা যখন উঠল তখন একটা প্রশ্ন মনে আসছে কিন্তু। বলুন। আপনি আগেই বলছিলেন যে তারা ধ্যান বা যোগের নির্দেশনা বিনামূল্যে দেয়। হ্যাঁ। আবার এত ব্যাপক সমাজসেবা চালায়, আনন্দনগরের মতো প্রকল্প পরিচালনা করে, এত বড় কর্মযজ্ঞের জন্য তো প্রচুর অর্থের প্রয়োজন হয় নিশ্চয়ই। তা তো বটে। শুধু অনুদানের উপর নির্ভর করেই কি এত কিছু চালানো সম্ভব? উৎসগুলোতে কি তাদের অর্থসংস্থানের মডেল নিয়ে আর কিছু বলা আছে? এটা সত্যি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু উৎসগুলোতে এই বিষয়ে খুব স্পষ্ট করে কিছু বলা নেই, অন্তত আমাদের হাতে যে তথ্য আছে তাতে। ওহ, শুধু অনুদানের বিকল্পের উল্লেখটাই পাওয়া যায়। এই ধরনের একটা বিশ্বব্যাপী সংগঠন যারা মূলত অবাণিজ্যিক নীতির ওপর চলে, তারা কিভাবে তাদের বিশাল কার্যক্রমের অর্থায়ন করে সেই মডেলটা এই উৎসগুলো থেকে পুরোপুরি পরিষ্কার নয়। হয়তো অন্য কোনো উপায় আছে? হতে পারে তাদের অন্যান্য আয়ের উৎস আছে যা এখানে উল্লেখ করা হয়নি, অথবা তারা হয়তো সদস্য বা অনুগামীদের স্বেচ্ছাশ্রম আর অনুদানের উপরই অনেকাংশে নির্ভরশীল। তবে এটা একটা দিক যা আরও জানার অবকাশ রাখে। ঠিক, তাহলে আমরা যদি পুরো আলোচনাটাকে একটু গুছিয়ে নিই, মানে সারসংক্ষেপ করি। হ্যাঁ, করা যাক। তাহলে মূল বিষয়গুলো কি দাঁড়ালো? আনন্দমার্গা, যা ১৯৫৫ সালে শ্রী শ্রী আনন্দমূর্তি প্রতিষ্ঠা করেন, হ্যাঁ, তার ভিত্তি হল আত্মোপলব্ধি আর সকলের সেবা, এই দ্বৈত দর্শন। ঠিক। তারা মনে করে ব্যক্তিগত আধ্যাত্মিক উন্নতি আর সমাজের সার্বিক কল্যাণ একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। একদম। এই দর্শনকে বাস্তবে রূপ দিতে তারা একদিকে বিনামূল্যে বিশ্বজুড়ে ধ্যান ও যোগের শিক্ষা দেয়, হ্যাঁ, অন্যদিকে নানা ধরনের সমাজসেবামূলক কাজ করে, জরুরি ত্রাণ থেকে শুরু করে দীর্ঘমেয়াদী উন্নয়ন প্রকল্প পর্যন্ত। ঠিক বলেছেন। আর এই দুইয়ের মেলবন্ধনের একটা চমৎকার উদাহরণ হল আনন্দনগর প্রকল্প। হ্যাঁ, আনন্দনগর একটা দারুণ উদাহরণ। পাশাপাশি তাদের নিজস্ব সাংস্কৃতিক প্রকাশও রয়েছে, যেমন সঙ্গীত বা প্রকাশনা। একদম ঠিক, সরসংক্ষেপ। আর যদি এর মূল নির্যাস বা টেক অ্যাওয়ে খুঁজতে যাই, হ্যাঁ, তাহলে সেটা হবে অভ্যন্তরীণ আধ্যাত্মিক বিকাশের সাথে বাহ্যিক সামাজিক কার্যকলাপের একটা সচেতন এবং সক্রিয় সমন্বয় ঘটানোর চেষ্টা। সমন্বয়, ইন্টিগ্রেশন। হ্যাঁ, ইন্টিগ্রেশন। তারা শুধু বলছে না যে এই দুটো গুরুত্বপূর্ণ, বরং কিভাবে একটা আরেকটাকে পুষ্ট করতে পারে সেটার একটা কাঠামো বা পথ দেখানোর চেষ্টা করছে। আচ্ছা। আর তাদের মূল আধ্যাত্মিক অনুশীলনগুলো শেখানোর ক্ষেত্রে যে অবাণিজ্যিক দৃষ্টিভঙ্গি, মানে বিনামূল্যে সকলের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা, সেটাও তাদের পরিচয়ের একটা গুরুত্বপূর্ণ অংশ বলেই মনে হচ্ছে এই তথ্য থেকে। তাহলে মোটের ওপর আমাদের হাতে থাকা তথ্যসূত্রগুলো আনন্দমার্গের যে ছবিটা তুলে ধরছে তা হলো এমন একটি সংগঠনের যা একদিকে ব্যক্তির ভেতরে যাত্রাকে গুরুত্ব দেয়, তার আধ্যাত্মিক উন্নতির পথ দেখায়, ঠিক, আবার সেই ভেতরের শক্তিকেই বাইরের জগতে মানুষের কল্যাণে সেবার মাধ্যমে প্রয়োগ করার উপর জোর দেয়। হ্যাঁ, আর এই কাজটা তারা করার চেষ্টা করে বাস্তবসম্মত সেবার মাধ্যমে এবং এমন শিক্ষার মাধ্যমে যা সকলের জন্য সহজলভ্য। এই আলোচনার শেষে উৎসের তথ্যের উপর ভিত্তি করে একটা ভাবনা হয়তো যোগ করা যায়, বলুন, যা আমাদের আরও কিছুটা গভীরে চিন্তা করতে সাহায্য করবে। আমরা দেখলাম আনন্দমার্গের দর্শনে আত্ম-উপলব্ধি এবং সকলের সেবা, এই দুটি স্তম্ভ একে অপরের পরিপূরক। হ্যাঁ, কিন্তু তাদের সকলের সেবার সংজ্ঞার মধ্যে যে তারা শারীরিক ও মানসিক চাহিদার পাশাপাশি মানুষের আধ্যাত্মিক চাহিদার কথাও বলছে। ও হ্যাঁ, ওই বিষয়টা। এই বিষয়টা নিয়ে একটু ভাবা যেতে পারে। যখন একটি সংগঠন সমাজসেবার ক্ষেত্রে আধ্যাত্মিক মাত্রাকেও অন্তর্ভুক্ত করে, তখন বিশ্বমঞ্চে অন্যান্য যে সমস্ত সাহায্য সংস্থা আছে যারা হয়তো সম্পূর্ণ ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে কাজ করে, তাদের তুলনায় এদের কাজের ধরন, লক্ষ্য বা চ্যালেঞ্জগুলো কি আলাদা হতে পারে? এটা একটা ভালো পয়েন্ট। মানুষের আধ্যাত্মিক চাহিদা পূরণ করার চেষ্টা তাদের সেবা কার্যকে ঠিক কিভাবে প্রভাবিত করে, এটা কিন্তু উৎস থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই একটা চিন্তার খোরাক, যা এই সংগঠনটির স্বাতন্ত্র্য বুঝতে হয়তো সাহায্য করতে পারে।